আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেন যাব? আমার এখন যাওয়ার কোনো মুড নেই। কথাটি বলে সারা বেডের উপর আরামে বসে পড়ল। সাহিল দাঁতে দাঁত চেপে পড়ল, দেখ আমার মেজাজ একদম খারাপ করবি না, যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। সাহিল দাঁতে দাঁত চেপে আবারও কিছু বলতে যাবে তখনই ওর ফোনটা বেজে উঠল। সাহিল ফোন রিসিভ করে অন্যদিকে ঘুরে কথা বলতে লাগলো। ওপাশের ব্যক্তি কিছু একটা বললে তার পরিপ্রেক্ষিতে সাহিল বলে উঠল, হ্যাঁ টিকিট হাতে পেয়ে গেছি আমি, গত পরশুর ফ্লাইট। ওকে থ্যাঙ্কস। সারা চমকে গেল, টিকিটও হয়ে গেছে। সারা বেডের পাশে থাকা ছোট্ট টেবিলের দিকে তাকিয়ে দেখল ওখানে একটা খাম রাখা আছে, ওটাতেই নিশ্চয় টিকিট আছে। সারা হাত বাড়িয়ে খামটা হাতে নিল। সাহিল কথা শেষ করে পেছনে ফিরে সারার হাতে খামটা দেখে ভ্রু কুঁচকে বলল, তুই এখনো যাসনি? আর ওটা নিয়েছিস কেন? দে আমাকে দে। সাহিল হাত বাড়িয়ে খামটা নিতে গেলেই সারা হাত পিছনে নিয়ে বলে উঠল, এটাতে আপনার টিকিট, তাই না? সারা ওটা আমাকে দিয়ে দে। না, আমি দিব না। দেখ ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, ভালো ওটা দিয়ে দে আমাকে। সাহিল সারার হাত থেকে খামটা নেওয়ার চেষ্টা করতে লাগলো, আর সারা সেটা না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দুজনের জোড়াজুড়িতে একসময় ব্যালেন্স রাখতে না পেরে দুজনেই বেডের ওপর পড়ে গেল। সাহিল সারার উপরে পড়ল। সাহিল আর সারার মুখ ছুঁই ছুঁই। সারার নাকের সাথে সাহিলের নাক ঠেকে আছে। সারার চোখের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে সাহিল। নজর গিয়ে থামল সারার কোমল অথর জোড়ায়। গলা শুকিয়ে আসছে ওর, শুকনো ঢোক গিলছে। তবে সারার সেই তিক্ত কথাগুলো মনে আসতেই সব ঘোর কেটে গেল সাহিলের। সে এক ঝটকায় উঠে বসে অপ্রস্তুত কণ্ঠে বলল, আমাকে জ্বালাইস না সারা, খামটা দিয়ে চলে যা। সারাও উঠে বসে অপরাধীর সুরে বলল, আপনি যাবেন না প্লিজ। সাহিল অবাক দৃষ্টিতে তাকালো সারার দিকে। সারা আবারও বলে উঠল, আমি জানি আপনি আমার ওপর রেগে আছেন, সেই জন্যই চলে যেতে চাইছেন, তাই না? সারা দুই কান ধরে বলল, আমি অনেকগুলো সরি, এই দেখুন কানে ধরছি। আপনি তো জানেনই আমি আগে থেকেই টিউবলাইট, একটা বললে আরেকটা বুঝি, তাই তো ভুল বুঝে আপনাকে উল্টাপাল্টা বলে ফেলেছি। প্লিজ মাফ করে দিন না। সারার মাপ চাওয়ার ভঙ্গি দেখে সাহিল অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসল। তারপর সিরিয়াস ভঙ্গিতে সারার দিকে তাকিয়ে বলল, নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার কোনো দরকার নেই। দুনিয়াতে সবকিছু শুধু তোর কারণেই হয় না। আমি বাচ্চা না যে কারোর উপর রাগ করে কোথাও চলে যাব। আর তোর মতো ইডিয়েটের কথায় তো কখনোই না। আমি আমার দরকারে যাচ্ছি, তাই ফালতু পেঁচাল বন্ধ করে যা এখান থেকে। সারা আবারও বলে উঠল, আপনি যাই বলুন, আমি জানি আমার কথায় রাগ করেছেন আপনি। সরি তো, প্লিজ মাফ করে দিন না। ওকে ফাইন, মাফ করেছি, হয়েছে, যা এখন, আর আমার টিকিট দে আমাকে। সারা খুশি হয়ে বলল, সত্যি? তার মানে আপনি যাচ্ছেন না? সাহিল ভ্রু কুঁচকে বলল, এর সাথে না যাওয়ার প্রশ্ন কোত্থেকে আসলো? তুই যা তো এখন, মেজাজ খারাপ করিস না আমার টিকিটটা দে। সারা উঠে দাঁড়িয়ে একটু দূরে গিয়ে বলল, না, দেব না। আপনার টিকিট ছাড়া তো আপনি যেতে পারবেন না, তাই না? কথাটা বলে সারা টিকিটের খামটা সামনে এনে ফট করে মাঝখান দিয়ে ছিঁড়ে দুই ভাগ করে ফেলল। তারপর আরো কয়েক টুকরো করে বলল, এই নিন আপনার টিকিট, এখন দেখি আপনি কিভাবে যান। সাহিলের রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। সাহিল উঠে গিয়ে সারাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, এটা কি করলি তুই ইডিয়েট? তুই চাস কি বলতো? কাছে থাকলেও তোর সমস্যা, দূরেও যেতে দিবি না। তাহলে তো কি চাস তুই? কোন জন্মের শাস্তি দিচ্ছিস আমাকে? তোর তো খুশি হওয়ার কথা। এখন আর তোকে আমার মতো অসভ্য লোককে সহ্য করতে হবে না। তুই মনের খুশিতে থাকতে পারবি, তাহলে আটকাচ্ছিস কেন আমাকে? সারা হঠাৎ নাক টেনে কাঁদা শুরু করে দিল। কাঁদা কাঁদা গলায় বলল, বলছি তো, কতবার বলবো? বলছি তো আমার ভুল হয়ে গেছে। সেদিন ওই মেয়েগুলোর কথা শুনে আমি ভুল বুঝেছিলাম, প্লিজ মাফ করে দিন না। সাহিল এবার বলে উঠল, আচ্ছা, তো এখন তোর আমার উপর হঠাৎ করে ভরসা এসে গেল, তাই না? সারা দ্রুত বেগে মাথা ঝাঁকালো, মানে হ্যাঁ। সাহিল বাঁকা হেসে বলল, আর ইউ শিওর? সারা আবারও মাথা ঝাঁকালো, মানে সে শিওর। সাহিল আবারও বাঁকা হেসে বলল, দেন কিস মি। সারা চোখ বড় বড় করে তাকালো সাহিলের দিকে, কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
মানে সিম্পল, কিস মি। বাংলায় বলল চুমু দে আমাকে, তাহলে বুঝবো তুই আমার উপর সত্যিই ভরসা করিস। কই দে। সারা বেচারি ভ্যাবাচাকা খেয়ে গেল। এখন কি করবেও? যাই হোক, একটা চুমুই তো, এ আর এমন কি। কথাটা ভেবে সারা ফট করে সাহিলের গালে একটা চুমু দিয়ে দিল। তারপর বলে উঠল। এই যে দিয়েছি। সাহিল দাঁতে দাঁত চেপে বলল, আমি কি কোনো ছোট বাচ্চা যেভাবে গালে চুমু দিচ্ছিস? তাহলে তুই ফিল্ম দেখিস না? সেখানে নায়ক নায়িকা কিভাবে চুমু খায়, ওইভাবে লিপকিস করবি। সারার চোখ দুটো এবার বেরিয়ে আসার উপক্রম। ও এটা কি করে করবে? সারাকে চুপ থাকতে দেখে সাহিল তাচ্ছিল্যের সুরে বলল, কি পারবি না? তো জানতাম পারবি না, তোর ভরসা খুবই ঠুনকো। এখন যা এখান থেকে, আর কখনো তোর এই ঠুনকো ভরসা দেখাতে আসবি না। কথাটা বলে যেই সাহিল সরে যেতে নেয়, তখনই আচমকা সারা দুই হাতে সাহিলের শার্টের কলার টেনে ধরে সাহিলের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। সাহিল বেচারা যেন আচমকা 1000 ভোল্টের জোর তোর শক খেলেও। সারা এমনটা করবেও স্বপ্নেও ভাবেনি। ও তো শুধু সারাকে চেতানোর জন্য এমন বলেছিল, কিন্তু পিচ্ছি পরিটা যে সত্যি সত্যি ওর উপর এভাবে অ্যাটাক করবে তা কল্পনাও করেনি ও। সারা শরীরে কারেন্ট বয়ে গেল ওর। কিছুক্ষণ পর সারা সরে আসতে নিলে বাধা পেল সে। সাহিলের হাত ওকে আটকে ফেলেছে। এতক্ষণে সাহিল বিস্ময় কেটে উঠেছে। সারার নেশা চেপে বসেছে ওকে। এ যে মরণ নেশা। সাহিল এক হাতে সারার কোমর পেঁচিয়ে আর এক হাত সারার চুলের মাঝে ডুবিয়ে সারার রসালো অধর যুগল নিজের আয়ত্তে করে নিল। পান করতে লাগলো সারার মধুসূধা। 5 মিনিট পর সারার দম বন্ধ আসতে লাগলো। সাহিল তখন সরে এলো। দুজনেই হাঁপাতে লাগলো। সারা হাঁপাতে হাঁপাতে বলল, আমার ভরসা মোটেও ঠুনকো না। এখন নিশ্চয় আমার ভরসার উপর আপনারও ভরসা হয়েছে। কথাটা বলেই সারা দৌড়ে ওখান থেকে পালালো। আর সাহিল ঠোঁট কামড়ে হেসে উঠল। হাসতে হাসতে বেডের উপর ঠাস করে হাত ছড়িয়ে শুয়ে পড়ল। ওপর দিকে তাকিয়ে থেকে আবারও হাসতে লাগলো। খুশিতে বোধহয় আজও পাগলই হয়ে যাবে। রাতে সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে, শুধু অরণ্য আর মায়া ছাড়া। অরণ্য বাইরে গেছে কোনো কাজে, বাসায় বলে গেছে সে রাতে বাইরে থেকেই খেয়ে আসবে। আর মায়াকে খেতে বললে মায়া বলেছে তার নাকি খেতে ইচ্ছে করছে না, মাথাটা কেমন ব্যথা করছে। তনিমা বেগম অনেকবার বললেও সে বলেছে খিদে লাগলে পরে খেয়ে নিবে। তাই অগত্যা তনিমা বেগম মায়াকে রুমে গিয়ে আরাম করতে বলেছে। অথচ বাড়ির কেউ বুঝতেও পারল না যে মায়া আজ সারা দিনই কিছু খায়নি। কিভাবে খাবে? অরণ্যের নাড়া চেঁচে ওর গলা দিয়ে খাবার নামতে দিচ্ছে না। তাই তো সবাই খাওয়ার কথা বললেও মায়া কোনো বাহানায় কাটিয়ে দেয়। খাবার টেবিলে সারা আজ একদম চুপচাপ, মাথা নিচু করে শুধু মুখে খাবার ঢুকিয়ে যাচ্ছে, যেন ওর মাথায় কেউ বন্দুক ধরে রেখেছে যে মাথা উঁচু করলেই গুলি করে দিব। সারার কাণ্ড দেখে সাহিল শুধু মুচকি মুচকি হাসছে। সারা যে লজ্জার কারণে এমন করছে তা ভালোই বুঝতে পারছে ও। তখন তো খুব সাহস দেখিয়েছিল, আর এখন সব ফুস হয়ে গেছে। হঠাৎ রাবিয়া বেগম সাহিলের উদ্দেশ্যে বলে উঠল, কিরে বাবা, তুই সত্যি সত্যিই যাওয়ার প্ল্যান করে নিয়েছিস? আরেকবার ভেবে দেখ না বাবা, না গেলে কি হয় না? সাহিল ভাবলেশীন ভাবে বলল, কে যাচ্ছে মা? আমি তো কোথাও যাচ্ছি না। সাহিলের কথা শুনে সারা মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। খেয়ে দিয়ে ঘরে গিয়ে সত্যি সত্যিই ডান্স করবে। সাহিল ভাইয়া যাচ্ছে না, ইয়ে। রাবিয়া বেগম ভুরু কুচকে বললেন, কেন তুই না বললি তুই নিউ ইয়র্ক যাবি? সাহিলের কথায় সারার বিষম উঠে গেল। কি খারাপ লোক, আমার কথা না বলে হতো না। রাবিয়া বেগম বলে উঠলেন, ভাতিজি মানে তুই কার কথা বলছিস? সারা? হ্যাঁ, তাছাড়া আর এই বাসায় পাগল কে আছে? রাবিয়া বেগম সারার উদ্দেশ্যে বলে উঠলেন। কিরে সারা, তুই সত্যিই এমন করেছিস? সারা বেচারি কি বলবে, জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ ফুপি, আমি তো তোমার কথা ভেবে এটা করেছি। আসলে আমার কষ্ট আমার একটুও সহ্য হচ্ছিল না, তাই তো আমি আমার জানের বাজি রেখে এমন দুর্ধর্ষ কাজটা করেছি। রাবিয়া বেগম আবেগে আপ্লুত হয়ে গেল। খুশিতে তার চোখে পানি, নাকে সর্দি। রাবিয়া বেগম আবেগে আপ্লুত হয়ে বলল, তুই সত্যিই আমার জন্য এমনটা করেছিস? সত্যি মা, তুই আমার সবচেয়ে প্রিয় ভাতিজি, যেটা কেউ পারলো না সেটা তুই করে দেখালি। বেঁচে থাক মা, বেঁচে থাক।
এদের কাণ্ড দেখে সাহিলের প্রচুর হাসি পাচ্ছে। পিচ্চিটা কেমন করে কথা পাল্টে নিল। রাত 12টা, অরণ্য এখনো বাসায় ফেরেনি। মায়ার খুব চিন্তা হচ্ছে। বিছানায় শুয়ে আছে, তবে ঘুম আসছে না। অরণ্য না আসা পর্যন্ত ও শান্তি পাবে না। এমনিতেই শরীরটাও ঠিক মনে হচ্ছে না। সারাদিন না খেয়ে থাকায় শরীর অনেক দুর্বল লাগছে, আর মাথা ব্যথাও করছে। জ্বর আসবে মনে হচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে অরণ্য এসেছে ভেবে হাসি মুখে দরজার দিকে তাকালো মায়া। কিন্তু অরণ্যের পাশে অন্য একটা মেয়েকে দেখে মুখের হাসি বিলীন হয়ে গেল মায়ার। মেয়েটা ড্রেসিং সেন্সও খুব একটা সুবিধের মনে হচ্ছে না মায়ার। দুর্বল শরীরে আস্তে করে উঠে এসে অরণ্যের দিকে তাকিয়ে বলল। অরণ্য কঠোর গলায় বলল, সেটা তোমার জানার দরকার নেই, তুমি বাইরে যাও এখন। মায়া চমকে উঠে বলল, মানে? মানে তোমাকে বাইরে যেতে বলেছি, বাইরে যাও এক্ষুনি। কথাটা বলে অরণ্য মায়ার হাত ধরে মায়াকে দরজার বাইরে পার করে দিয়ে বলল, আমি বলেছিলাম না আমি তোমাকে শারীরিক শাস্তি না, তোমাকে মানসিক শাস্তি দিব। তুমি আমাকে অন্য মেয়ের কাছে দিয়েছিলে না, তো এখন থেকে তুমি আমাকে রোজ নতুন নতুন মেয়ের সাথে দেখবে, আর এটাই হবে তোমার শাস্তি। কথাটা বলে অরণ্য মায়ার মুখের উপর দরজা লাগিয়ে দিল। মায়া যেন অনুভূতি শূন্য পাথর হয়ে গেল। নীরব মূর্তির মতো কতক্ষণ ও ভাবেই দাঁড়িয়ে রইল। শরীরের সব শক্তি হ্রাস পাচ্ছে মায়ার। শূন্য চোখে দরজার দিকে কতক্ষণ তাকিয়ে রইল। প্রায় 5 মিনিট ওভাবেই তাকিয়ে রইল। তারপর ঘুরে দাঁড়িয়ে শূন্য চোখে তাকিয়ে এলোমেলো পায়ে সামনের দিকে হাঁটতে লাগলো। শাড়ির আঁচলটা ফ্লোরে গড়িয়ে যাচ্ছে। অরণ্য এখনো দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছে। তার মন চাচ্ছে মায়া আসুক, আমাদের মাঝের এই দেয়াল ভেঙে দিক, চিল্লিয়ে বলুক, অরণ্য তুমি শুধু আমার, তুমি অন্য কারোর কাছে যাবে না, আমি যেতে দিব না তোমাকে। কিন্তু না, মায়া আসছে না। আর এটাই অরণ্যকে আরো রাগিয়ে দিচ্ছে। তোমার কি একটু যায় আসে না? তুমি এত জিদ্দি কেন মায়া? ঠিক আছে, আমিও দেখবো তুমি কতক্ষণ না এসে থাকতে পারো। অরণ্য পিছনে ঘুরে দেখলো ওর সাথে আসা মেয়েটা বেডের উপর বসতে যাচ্ছে। তখনই অরণ্য বলে উঠল, স্টপ রাইট দেয়ার, ওখানে একদম বসবেন না, ওটা আমার সন্ধ্যা মালতীর বিছানা। তাহলে কোথায় বসবো? সারা রাত কি দাঁড়িয়ে থাকবো নাকি? আপনি সোফায় বসুন। না না, সোফায় না। অরণ্য একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, এটাতে বসুন। অরণ্যের কাজকর্ম দেখে মেয়েটা চরম অবাক হচ্ছে। যাকগে, যা খুশি তাই করুক গে, আমাকে টাকার বদলে এনেছে, টাকা দিলেই মিটে গেল। চাঁদের রেলিংয়ের সাথে শরীর এলিয়ে বসে আছে মায়া। শরীরে যেন এক ফোঁটা বলও নেই ওর। শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে আনমনেই গাইতে লাগলো, তুমি যদি সুখী হও দাও আরো দাও ব্যথা, বেদনার আগুনে পোড়াও। তুমি যদি সুখী হও দাও আরো দাও ব্যথা, বেদনার আগুনে পোড়াও। অরণ্য রুমের ভেতর শুধু ছটফট করছে। মায়াকে কষ্ট দিয়ে ওর মনেও আগুন জ্বলছে। একটুও শান্তি পাচ্ছে না। মায়ার জন্য চিন্তাও হচ্ছে ওর। কি করছে মেয়েটা? এতক্ষণ হয়ে গেল তবু আসছে না কেন? প্লিজ জলদি এসো মায়া, শুধু একবার নিজের অধিকার দেখাও। আই প্রমিস আমি তোমাকে আর দূরে ঠেলে দিব না। আমিও যে আর পারছি না, প্লিজ একবার এসে আমাদের মাঝের সব দূরত্ব মিটিয়ে দাও। মায়া আসছে না। অরণ্যের অশান্তি যেন আরো বেড়েই যাচ্ছে। বুকের ভেতর প্রচুর যন্ত্রণা হচ্ছে। আধা ঘন্টা হয়ে গেল মায়া পাথরের মতো ওভাবেই বসে আছে। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়ল। বৃষ্টির মাঝেও মায়া ওভাবেই বসে রইল, যেন কোনো অনুভূতি কাজ করছে না ওর ভেতর। শীতের মৌসুমে এভাবে বৃষ্টিতে ভিজে মায়ার শরীরে প্রচন্ড কাঁপুনি উঠে গেল। তবুও মায়া ওভাবেই বসে রইল। সারাদিন না খেয়ে থাকায় মায়ার শরীর এমনিতেই অসুস্থ। তার উপর এভাবে বৃষ্টিতে ভেজায় মায়া ধীরে ধীরে কেমন নিস্তেজ হয়ে যেতে লাগলো। অতঃপর একসময় শরীরের সব ভর ছেড়ে দিয়ে নিচে লুটিয়ে পড়ে। নিস্তেজ শরীরের ওপর বৃষ্টির পানি তার লীলা দেখিয়ে যাচ্ছে। তবে কি এখানেই থেমে যাবে মায়ার জীবনরেখা? তবে কি হবে না মায়ারণ্যের মিলন?